আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স তৈরি করতে হয়। তাহলে আমরা শুরু করি ক্লাসটি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাসটি শুরু করছি। আমাদের গঠন হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর গঠন হচ্ছে গিয়ে সাবজেক্ট দিতে হবে প্রথমে, সাবজেক্ট প্লাস V1 V1 দ্যাট মিনস হচ্ছে গিয়ে বেস ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, বেস ফর্ম অফ ভার্বস। আমি আবারও বলছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটি হচ্ছে গিয়ে V1। সাবজেক্টের পরেই মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্মটা দিয়ে দিলেই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। আরেকটি শর্ত হচ্ছে গিয়ে সাথে সাথে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয়ে থাকে তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। এটি হচ্ছে গিয়ে আমাদের একটি বড় ধরনের স্পেশাল যেটি হচ্ছে গিয়ে কন্ডিশন, এটাকে আমাদেরকে ফলো করতে হবে। মনে রাখতে হবে যে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে মাস্ট, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট হয়ে থাকে। তাহলে আমরা একটু জেনে নিই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাবজেক্ট কোনগুলো। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট যেগুলো সেটি হচ্ছে গিয়ে হি, যেটা পুরুষকে বোঝানো হয় পুল্লিঙ্গ, এবং শি, সেটাও আবার একজনকে বোঝানো হয়, সেটি হচ্ছে গিয়ে মহিলা, যেটাকে বোঝানো হয়। ঠিক আছে, মহিলা সে। তারপর আবার হচ্ছে গিয়ে ইট। ঠিক আছে, তারপর একটা হচ্ছে গিয়ে নাউন, একাধিক নাউন, এক বচন, যেটা কোনো নাউন থাকলে সেটার পরে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। যেমন নাউন মানে হচ্ছে কি কোনো কারো কিছুর নাম, কোনো বস্তুর নাম হতে পারে, যেমন রহিম হতে পারে। আবার কি হতে পারে, বস্তুর নাম হতে পারে, কি হতে পারে, চেয়ার, চেয়ার। ওকে, তাহলে আমরা একটু কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা একটু জেনে নিই। যেমন আমি এখানে লিখলাম তারা মাঠে খেলে। ঠিক আছে, তারা, আমি একটু বাংলাতে লিখে দিচ্ছি একটু বোঝার জন্য। তারা মাঠে খেলে, তারা মাঠে খেলে, এটি হচ্ছে কি একটি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে যদি আমরা কি করি, ইংলিশে অনুবাদ করি, ট্রান্সলেট করি, তাহলে আমাদেরকে কি ফলো করতে হবে, আমাদেরকে আমি যে আগে একটি স্ট্রাকচার দিয়েছিলাম, সাবজেক্ট প্লাস V1 বেস ফর্ম অফ ভার্বস, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে কি লিখতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমি আবারও লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যদি অবজেক্ট কিন্তু মাস্ট নয়, শুধু সাবজেক্ট প্লাস V1 দিয়েই আমরা একটা বাক্য তৈরি করতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্সে। যদি আমাদেরকে অবজেক্ট দিতে হয়, যদি লাগে লম্বা করতে চাই একটি বাক্য, তাহলে আমাদেরকে অবজেক্ট দিতে হবে, তা না হলে অবজেক্টটা লাগবে না। কিন্তু মেইন রুলস হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস V1, দ্যাট মিনস V1 তো আমি আগেই বলেছিলাম যে V1 মানে হচ্ছে গিয়ে, V1 মানে হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, একটি ভার্বের প্রথম রূপটা। আমরা জানি সকলেই, যারা আমরা ভার্ব সম্পর্কে অবগত রয়েছি তারা আমরা জানি যে একটি ভার্বের তিনটি করে রূপ থাকে। যেমন একটি হচ্ছে গিয়ে প্রেজেন্ট রূপ, আরেকটি হচ্ছে গিয়ে পাস্ট, আরেকটি হচ্ছে গিয়ে কি পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদেরকে প্রথমটি লিখতে হবে, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স বা বাক্য তৈরি করতে হলে ইংলিশে আমাদেরকে প্রথমটি প্রেজেন্ট, একটি ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, যেটাকে V1, এটাকে V2 এবং এটাকে V3 বলা হয়ে থাকে। ঠিক আছে, সংক্ষেপে V2, V3, V1 বলা হয়ে থাকে। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন, আশা করছি আমি বোঝাতে পারছি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে আমরা একটু কি করি, এই স্ট্রাকচার অনুযায়ী আমি যে এখানে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট দিয়েছি, স্ট্রাকচার অনুযায়ী আমরা
এই বাক্যটাকে আমরা ইংলিশে অনুবাদ করে ফেলি। তাহলে আমাদেরকে প্রথমে কি চেয়েছে, স্ট্রাকচারের সাবজেক্ট চেয়েছে। সাবজেক্ট এখানে কি, তারা। তাহলে তারা এটা হচ্ছে কি, এটার ইংলিশটা কি হবে, তারার ইংলিশ হচ্ছে কি দে, দে, ঠিক আছে, দে। তারপর কি হয়েছে, আমাদের এখানে কি চাইছে, স্ট্রাকচারে V1 মানে বেস ফর্ম অফ ভার্ব, একটি ভার্বের মূল ফর্ম। তাহলে ভার্বটা আমরা এখানে চিহ্নিত করতে হবে যে এই বাংলা বাক্যের মধ্যে কোনটি ভার্ব। ভার্ব হচ্ছে গিয়ে সেটি যেটি হচ্ছে কি একটি বাংলা বাক্যকে কমপ্লিট করে, শেষ করে যে ওয়ার্ডটা বা শব্দটায়, সেটি হচ্ছে গিয়ে আমাদের ভার্ব। তাহলে এখানে শেষ করেছি কোন বাক্য, কোন শব্দটা, এই বাক্যটা শেষ করছি কোন শব্দটায়, তারা মাঠে কি করে খেলে। তাহলে এটা হচ্ছে গিয়ে তারা খেলে মাঠে, খেলে কোথায় খেলে, মাঠে খেলে। কি খেলে, আচ্ছা কি খেলে সেটা নয়, ঠিক আছে, তারা মাঠে খেলে। তাহলে এই খেলাটা হচ্ছে গিয়ে ভার্ব, আর এটাই হচ্ছে গিয়ে আমাদের এটার মূল ভার্বটাই লিখতে হবে, ঠিক আছে। এটা তো বর্তমানে বোঝাচ্ছে, বর্তমানে খেলে তারা। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কালে কোনো কিছু ঘটলে বা হলে সেটি হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয় তাকে। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি সাবজেক্ট দে, লিখে ফেলছি। তারপর হচ্ছে কি আমাদের V1 চাইছে, এখানে V1 হচ্ছে কি ভার্ব খেলা, খেলার ইংলিশ কি প্লে, তাহলে প্লে। তারপর কি চাইছে অবজেক্ট, এখানে কোনো অবজেক্ট আছে, দেখি আমরা অবজেক্ট কিভাবে চিহ্নিত করি, কি, কে, কাকে দ্বারা প্রশ্ন করা হলে যদি কোনো উত্তর মিলে পাওয়া যায় কোন বাংলা বাক্যের মধ্যে, সেটি হচ্ছে কি আমাদের অবজেক্ট। তাহলে তারা খেলে, কি, কে, কাকে, এগুলো তো কোনো কিছুই নাই। তাহলে এটা হচ্ছে কি এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন মাঠে। তাহলে আমাদের কোনো অবজেক্ট নেই, আমরা এটা লিখবো এখন দে প্লে ইন দ্য গার্ডেন, ঠিক আছে, দে প্লে ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন। তাহলে দে প্লে ইন দ্য গার্ডেন, এটি হচ্ছে কি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স এর মানে উদাহরণ, যেভাবে আমরা তৈরি করতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স। বুঝতে পারছো? যদি কোনো প্রবলেম হয় তাকে আমাকে কমেন্ট করে জানাবা, আমি পরবর্তী নেক্সট ক্লাসে আবার প্রয়োজন হলে বুঝিয়ে দেব। তাহলে আমরা আরেকটি উদাহরণ দেখি, সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি লিখি, আমি লিখি, আমি লিখি। আচ্ছা, ভার্ব মানে অ্যাক্টিভ কাজ করা। তাহলে সাবজেক্ট এখানে হচ্ছে গিয়ে আমি, আই, লিখা, কি করি আমি লিখি, তাহলে আমি কাজটা করি, কোন কাজটা করি, লিখাটা আমার হচ্ছে কাজ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার ভার্ব, এটার ইংলিশ দিতে হবে, এটার ইংলিশ হচ্ছে গিয়ে রাইট। আর রাইটেরটা আমার এখানে সাবজেক্ট আছে ফার্স্ট পার্সনে, তো আমার এখানে কোনো কন্ডিশন নাই, আমি দিয়ে দিব, আর কিছু নাই, এখানে জাস্ট ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্বটাই দিয়ে দিলে আমার এই সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আই রাইট, রাইট, ওকে। তাহলে আমরা এইভাবেই লিখতে পারি বারবার, আমি লিখি, তুমি লিখো, ঠিক আছে, ইউ রাইট। করিম লিখে, করিম রাইটস হবে এখানে, ঠিক আছে। আমি বলছি না কোন নাউন যদি কোনো কিছু বস্তু বা ব্যক্তির নাম থাকে সাবজেক্টে, তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে আমরা দেখি তো, এখানে একটু চেঞ্জ করি, থার্ড পার্সনে গিয়ে করিম লিখে, করিম লিখে, ঠিক আছে। তাহলে করিমটা হচ্ছে এখানে আমার থার্ড পার্সন, কোন নাউনের নাম, কোনো কিছুর নাম, একটা মানুষের নাম, ব্যক্তির নাম। তাহলে এটা কোন পার্সনে বলছে, এটা হচ্ছে কি থার্ড পার্সন। আবার মানে পার্সন সংখ্যাটা, নাম্বারটা কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, মানে একজন, একাধিক একজনকে বোঝালে যদি সাবজেক্ট যদি একজন হয়, আবার সেটা যদি কোনো কিছু নাম হয়ে থাকে, তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে এখানে কারো কিছু না, কারো নাম দেওয়া আছে, কোন নাউন, যেমন করিম কোনো ব্যক্তির নাম, তাহলে করিমটা আমি এখানে দিলাম, করিমটা লিখলাম। আমাদের কিন্তু স্ট্রাকচার ফলো করতে হবে, কি বলছে এখানে, এটা সব যাই লিখছি সব কিছু হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। তাহলে করিম লিখে, লিখার ইংলিশকে রাইট, তাহলে আমি এখানে রাইট দিয়ে দিচ্ছি, রাইট, ঠিক আছে। রাইট দিলেই হবে না, আমার দেখতে হবে এখানে কি, আমি বলছিলাম না একটু আগে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে আমাদের এটার সাথে এস বাই এস যুক্ত করতে হবে, তাহলে এখানে হবে রাইটস। এখন কি কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এটা এইরকম হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এর উদাহরণ, এভাবে বাক্য তৈরি করতে হবে,
হয়, এভাবে বাক্য তৈরি করতে হয়। আমি নেক্সট ক্লাসে আরও উদাহরণ নিয়ে আসবো, এবং যদি কোনো কমেন্টে রিপ্লাই আমি পেয়ে থাকি তাহলে আমি দেখব যে কোন জায়গায় তোমরা বুঝতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকু থাকুক। ইনশাল্লাহ বুঝতে পেরেছো, বুঝবা। সবাই ভালো থাকবা, আর সেফ থাকবা, গড়েই থাকবা। আল্লাহ হাফিজ।